পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে দুর্নীতিতে এতদিনে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। তার কারণ সমাজের যে প্রত্যেক স্তরে দুর্নীতি হবে, রাজনৈতিক নেতৃত্বরা তারা যে দুর্নীতি করবেন এটাই একেবারেই দস্তুর হয়ে গিয়েছে এবং এটা পশ্চিমবঙ্গের মানুষ পর্যন্ত মেনে নিয়েছে। তার কারণ যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকেই সব থেকে বেশি করে পশ্চিমবঙ্গের মানুষ এখনো পর্যন্ত ভোট দিয়ে এসেছেন, ইতিহাস তার সাক্ষী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর বাইরে বেরিয়ে গণতন্ত্রের অন্যতম এবং সব থেকে মজবুত যে স্তম্ভ বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার দিল্লির একজন বিচারপতি যার নাম হচ্ছে যশবন্ত বর্মা, তার বাড়ি থেকে রাশিকৃত টাকার পাহাড় যে উদ্ধার হলো, এর পরে সত্যি আশঙ্কাটা থেকেই যায় যে সংবিধানের আমাদের মূল স্তম্ভে যখন আঘাত হয়ে গেল, তাহলে এই দেশের আর বেঁচে থাকলোটা কি? এইটা একটা বিরাট বড় প্রশ্ন। তার কারণ গণতন্ত্রের যে তিনটি স্তম্ভ রয়েছে তার মধ্যে একটা আমলাতন্ত্র, একটা হচ্ছে বিচার ব্যবস্থা, আর একটা হচ্ছে জনপ্রতিনিধি এমএলএ এমপিরা। এর মধ্যে তিনটের মধ্যে সব থেকে যদি খুব গুরুত্বপূর্ণ একটা বেছে নিতে বলা হয় তাহলে সেটা বিচার ব্যবস্থা। এহেন বিচার ব্যবস্থায় দিল্লির একজন প্রবীণ বিচারপতি তার বাড়ি থেকে রাশিকৃত টাকা উদ্ধার, এবং যে টাকার কেউই হিসাব দিতে পারলেন না যে এই টাকা কি করে তার বাড়িতে এসে পৌঁছালো, এর কোনো সদুত্তর যখন কোনো বিচারপতি কিংবা তার বাড়ির কোনো মেম্বার দিতে পারলেন না, তখন নিশ্চিতভাবে এই মুহূর্তে এটাই ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় আশঙ্কার একটা জায়গা, সে কথা অনস্বীকার্য। এই তথ্য আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটি তথ্য নিয়ে। দেখুন, আপনারা ইতিমধ্যে সকলে জেনে গিয়েছেন যে দিল্লির একজন প্রবীণ বিচারপতি, প্রবীণতার নিরিখে তিনি এখন দিল্লির 2 নম্বর বিচারপতি, এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন এবং বিভিন্ন কমিটিতে তাকে বেশ বড় বড় এবং গুরুত্বপূর্ণ কমিটিতে এই মুহূর্তে তার জায়গা রয়েছে। এহেন একজন বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধার হলো রাশিকৃত, যে টাকার তারা হিসাব দিতে পারলেন না। ঘটনাটা কি আপনারা অনেকেই জেনেছেন, তাও ছোট করে আপনাদের সামনে আমি বলতে চাইবো যে বিচারপতি তার সরকারি বাংলো, দিল্লির বাংলোতে তিনি ছিলেন না। সম্ভবত তিনি এবং তার ওয়াইফ তারা দিল্লির বাইরে ছিলেন। সেই সময় দোলের দিনে একটা তার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে যায়, কিছু আগুন ফাগুন ধরে যায়, শর্ট সার্কিট কোনো কানেকশন থেকে আগুন ধরে যায়। তার মেয়ে দমকল বাহিনীকে খবর পাঠায় যে তাদের বাড়িতে আগুন ধরে গিয়েছে, আগুন নেভানোর জন্য, এবং খবর পেয়ে তৎক্ষণাৎ দমকল বাহিনী পর্যন্ত এসে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এবং আগুন নেভাতে গিয়েই তাদের চোখে পড়ে যে কোনো একটা জায়গায় স্তূপাকৃত এইরকম টাকার বান্ডিল পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেন এবং যথাযথ তারা কাজ করেছেন, তাদের জন্য হেডস আপ। তারা পুলিশে খবর দিয়েছেন এবং পুলিশে খবর দেওয়ার পর পুলিশ যখন সেখানে আসে, তারপরে তার বাড়ির যারা মেম্বার ছিলেন, ফ্যামিলি মেম্বার, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল এই টাকা কিসের। তারা কোনো সদুত্তর দিতে পারেননি। এমনকি যে বিচারপতি বাড়ির বাইরে ছিলেন, তাকে ফোন করে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে আপনার বাড়ি থেকে উদ্ধার হওয়ার টাকার হিসাব কি, তিনি পর্যন্ত সেই টাকার হিসাব দিতে পারেননি। আর এরপরেই দেশ জুড়ে একটা হই হট্টগোল সৃষ্টি হয়ে যায়। হই হট্টগোলটা এমন জায়গায় পৌঁছে যায় যে সুপ্রিম কোর্টকে খুব স্বাভাবিকভাবেই হস্তক্ষেপ করতে হয়। হই হট্টগোল না করলেও কিন্তু তাদের হস্তক্ষেপ করতেই হতো। কিন্তু সেখান থেকে সুপ্রিম কোর্ট থেকে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা মানে এই যে বিতর্ক, সেই বিতর্কের আগুনে কিছুটা ঘৃতাহুতি করেছে। কেন? তার কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা অবাক করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা আপনারা কেউ কেউ জানেন যে সুপ্রিম কোর্টের যে কলেজিয়াম রয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে 5 সদস্যর একটা কমিটি, তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটা একেবারেই মারাত্মক ঘটনা, এই ঘটনাকে রেয়াত করা যায় না। সেই কারণে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন এই বিচারপতিকে বদলি করে দিতে হবে। কোথায় না, তিনি আগে ইলাহাবাদ হাইকোর্টে তিনি প্র্যাকটিস করে এসেছিলেন দীর্ঘদিন ধরে। তারপরে সম্ভবত এই 6-7 বছর তিনি দিল্লি হাইকোর্টে তিনি এখন প্র্যাকটিস করেন। সেই পুরনো সেই জায়গায় তাকে ফিরিয়ে দিতে হবে। দিল্লি হাইকোর্টে তাকে সরিয়ে তাকে ইলাহাবাদ হাইকোর্টে দিয়ে দিতে হবে। এই ছিল তাদের ইন্টারিম সিদ্ধান্ত। পরবর্তীকালে যদিও শোনা যাচ্ছিল যে তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছিল, অনেক বিচারপতি মনে করেছিলেন, ওই কমিটিতে থাকা কেউ কেউ বিচারপতি মনে করেছিলেন যে এর থেকে কড়া শাস্তি বোধহয় তার হওয়া উচিত। দেখুন, আপনারা কি মনে করছেন আপনারা লিখে জানাবেন। কিন্তু আমার মনে হয়
যে ইলাহাবাদ হাইকোর্টে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো, সেটা কি একটা কাচরা, মানে একটা কি ডাস্টবিন, যে ডাস্টবিনে করাপ্টেড কোনো লোক তাদেরকে সেই মানে করাপশন করলে তাদেরকে ইলাহাবাদ হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হবে? ইলাহাবাদ হাইকোর্টটা কি একটা ফেলনা জিনিস, নাকি সেটা ভারতের বিচার ব্যবস্থার মধ্যে পড়ে না? এক বিচারপতি, তার বাড়ি থেকে যদি রাশিকৃত স্তূপাকৃত টাকার উদ্ধার হয়, তিনি যদি সেই স্তূপাকৃত রাশিকৃত টাকার হিসাব দিতে না পারেন, তাহলে তাকে কোন শর্তে আরো একটা কোর্টে নিয়ে যাওয়া হবে? বিশ্বাস করুন, আইনের ছাত্র আমি নই, এবং আমাদের দেশের আদালত আইনের ওপর সম্পূর্ণ আস্থা রেখে এই প্রশ্নটা করতেই হচ্ছে। তার কারণ যে বিচারপতি তার বাড়ি থেকে স্তূপাকৃত অর্থের হিসাব দিতে পারেন না, সেই বিচারপতি কিভাবে তাকে দিল্লি হাইকোর্ট থেকে সরিয়ে আরো একটি কোর্টের মধ্যে নিয়ে যাওয়া হবে? এবং ইতিমধ্যেই ইলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের যে সমস্ত মেম্বাররা রয়েছেন, তারা আওয়াজ তুলতে শুরু করে দিয়েছেন যে কোনো মতেই তারা এই সিদ্ধান্ত অ্যাকসেপ্ট করছেন না। ওই বিচারপতিকে কোনোভাবেই তারা ইলাহাবাদ হাইকোর্টে তারা বসতে দেবেন না। আমার ব্যক্তিগতভাবে ধারণা বলছি যে আমি এর সঙ্গে সহমত। আচ্ছা ভাবুন, যে আমার আপনার বাড়ি থেকে যদি 15 লাখ টাকা কাঁচা একেবারে উদ্ধার হয়, 15 লাখ টাকার বান্ডিল উদ্ধার হয়, তাহলে আমাদের এই রাজ্য পুলিশ বলুন, কেন্দ্রীয় সংস্থা বলুন, ইডি সিবিআই ছেড়ে দেবে? কোনোদিনই আমার আপনাকে ছাড়বে না। তাহলে একটা বিচারপতি কত টাকা উদ্ধার হয়েছে সেটা কিন্তু জানানো হয়নি, হয়তো কিছুটা তার সম্মানের কথা মাথায় রেখেই হয়তো জানানো হয়নি। কিন্তু এই এত রাশিকৃত টাকা উদ্ধারের পর কেন আইন মেনে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে না? ভারতবর্ষের আমি জানি না, বিশ্বাস করুন, আইনের ব্যাপার তো সবটা আমার জানা নেই, তাই সেই কারণে যদি কোনো ভুল বলে থাকি আপনারা ধরিয়ে দিতে পারেন। হয়তো বিচারপতিদের এগেনস্ট এইভাবে ফৌজদারি মামলা করা যায় না, সেই ব্যাপারে আমি অজ্ঞ রয়েছি। কিন্তু আমি যদি ভাবি যে কেউ যদি অন্যায় করে থাকেন, তাহলে তো নিশ্চিতভাবে কমিটি সিদ্ধান্ত নিয়ে, এটুকু আমি জানি যে সুপ্রিম কোর্টের কলেজিয়াম তারা যদি সহমত পোষণ করেন, তাহলে সেই বিচারপতিকে অন্তত সরিয়ে দেওয়ার তাদের কাছে ক্ষমতা রয়েছে। সংসদের কাছে প্রধান বিচারপতি যদি কোনো প্রস্তাব আনেন, সেই প্রস্তাবের উপর ভর করে আইনের সংস্থান রয়েছে, সেখানে সেই বিচারপতিকে সরিয়ে দেওয়া যেতে পারে। তাহলে যে বিচারপতি হিসাব বহির্ভূত টাকার উত্তর দিতে পারলেন না, তাকে কেন আমি শুধু ট্রান্সফার করে দেব? তিনি যে আবার অন্য জায়গায় গিয়ে এই একই ধরনের কাজ কারবার করবেন না, তার কি গ্যারেন্টি রয়েছে? এমনিতেই দেখুন, প্রচুর এই যে মামলাগুলো ওঠে, আমরা সুপ্রিম কোর্টে বা বিভিন্ন জায়গায় দেখি, আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়। ইতিমধ্যেই আমাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টে, যেভাবে তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকমের বিচারপতিদের নাম করে করে একেবারেই কুৎসা করেছে। এমনকি বিচারপতিকে নিয়ে যেভাবে পোস্টারিং করা হয়েছে, এর পরেও সিসিটিভিতে কারা পোস্টার মারছে সেই তথ্য উঠে আসলেও এখনো পর্যন্ত না পুলিশ তদন্ত করে তাদের নাম দিতে পেরেছে, না বিচার ব্যবস্থা কোনো রকমের, মানে বিচারপতিদের পর্যন্ত বিরুদ্ধে যারা এই ধরনের কাজ কারবার করেছেন তাদের বিরুদ্ধে কোনো ন্যায় আমাদের দিতে পারেননি। এমনিতেই বিচার ব্যবস্থার ওপর দু একটা, মানে তাদের রায়ের ওপর প্রশ্ন আমাদের উঠেছে, কিন্তু আশঙ্কা করা হচ্ছে যদি বিচারপতিদের ওপর এই ধরনের প্রশ্ন ওঠে, তাহলে আস্থার জায়গাটা আমাদের ভেঙে যেতে পারে। এখনো পর্যন্ত ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয়নি, বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। নিশ্চিতভাবে আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে, কিন্তু এই ধরনের ঘটনায় যদি উপযুক্ত শাস্তি না হয়, তাহলে আমাদের মনের মধ্যে প্রশ্ন উঠতে বাধ্য। আপনাদের আমি মনে করিয়ে দিতে চাইবো আরো একটা ঘটনা, ভুলে যাবেন না সেই ঘটনা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি এই মুহূর্তে বিজেপির এমপি, তিনি যে সময় রাজনীতির আঙিনায় পা দেননি, একটা বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। একেবারে গোটা দেশ পর্যন্ত হেলে গিয়েছিল সেই বিস্ফোরক অভিযোগে। কিন্তু তারপর সেই ঘটনার কি হয়েছে, কোনো এগিয়েছে? মনে রয়েছে আপনাদের? কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন যে বিচারপতি সৌমেন সেন তার এজলাসে এই শাসক দলকে পাইয়ে দেওয়ার মতো করে কিছু মানে বায়াসড মানে রায় তিনি দেন বলে একেবারে পরিষ্কার বক্তব্য রেখেছিলেন, এবং কেন তাকে ইমপিচমেন্ট করা হবে না এই প্রশ্ন সংবাদ মাধ্যমে সরাসরি বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং তিনি বলেছিলেন, আরো কিছুটা আমার পুরোটা মনে নেই, কিছুটা যেটুকু মনে রয়েছে, আমি যদি ভুল বলি আমাকে মাফ করবেন, আমাকে ধরিয়ে দিতে পারেন, যে একদিন নাকি বিচারপতি অমৃতা সিনহা তার এজলাসে এসে তাকে নাকি কিছু তথ্য দিয়েছিলেন যে বিচারপতি সৌমেন সেন কিভাবে কোনো পার্টিকুলার পলিটিক্যালি মানে এক্সপোজড এরকম তৃণমূল কংগ্রেসের নেতা, আমি নাম বলছি না ইচ্ছা করে,
তার বিরুদ্ধে কড়া যেন কোনো পদক্ষেপ নেওয়া না হয় তার জন্য নাকি আর্জি জানানো হয়েছিল, এই কথা বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি। কিন্তু তারপরে এই মামলাটি সুপ্রিম কোর্টে যায় এবং তখন ডি ওয়াই চন্দ্রচূড় ছিলেন সুপ্রিম কোর্টে। সেই বিচার একটা দুটো বোধহয় সম্ভবত শুনানি হয়েছিল, গোটা দেশ তাকিয়েছিল যে এই রকম একটা মারাত্মক অভিযোগ যেখানে উঠেছে সেই অভিযোগটা সত্যি না মিথ্যে সেটাকে তো যাচাই করে দেখতে হবে। দুটো ঘটনা ঘটতে পারে, এক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ভুল বক্তব্য রেখেছেন, যদি তিনি ভুল বক্তব্য রেখে থাকেন তাহলে সুপ্রিম কোর্টের উচিত ছিল তার বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নেওয়া। আর দ্বিতীয় এটা হতে পারে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলেছেন তার সারবত্তা রয়েছে, সুপ্রিম কোর্ট কমিটি তৈরি করে বা তদন্তের মধ্যে আমি জানি না কি প্রক্রিয়া রয়েছে, তাহলে ওই বিচারপতি যার বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বক্তব্যগুলো বলেছিলেন মাননীয় বিচারপতি সৌমেন সেন, এই যে তার বিরুদ্ধে বক্তব্যগুলো সত্য কিনা সেগুলো যাচাই করা। আজকে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই বক্তব্যগুলো সত্যি হয়ে থাকে তাহলে বিচারপতি সৌমেন সেন তো আজও তিনি তার কলকাতা হাইকোর্টে এজলাস চালাচ্ছেন। আমি আমার আমার এখতিয়ার নেই যে আমি কোনো বিচারপতি সম্পর্কে কোনো মন্তব্য রাখি, সেই এখতিয়ার আমার মধ্যে নেই। আর আমি সেই এখতিয়ার বহির্ভূত কাজ করতেও চাই না। আমি শুধু কোর্ট আনকোর্ট কথাগুলো বলছি যেগুলো আলোচনা হয়েছিল, এবং আশা করব আপনাদের সকলের যেমন আমার আস্থা রয়েছে ভারতের সমস্ত রকমের ন্যায়ালয়ের প্রতি, আশা করি আপনাদেরও সকলের আস্থা রয়েছে। তার কারণ কোনো একটা এক্সেপশনাল ঘটনা সেটা মেন হতে পারে না বলে এখন আমি বিশ্বাস করি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেদিনকার সেই কন্ট্রোভার্সিটা যেটা তোলা হয়েছিল সেটা পর্যন্ত নিরসন হয়নি। এর ফলে আমাদের মনে যে প্রশ্নটা উঠেছিল সেই প্রশ্নটা কিন্তু চাপা দেওয়া হয়েছিল, শুধুমাত্রই চাপা দেওয়া হয়েছিল, তার কোনো ফল আমরা দেখতে পাইনি। হ্যাঁ, এটা দেখতে পারতাম যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ঠিক কাজ করেননি, তাহলে সেই বার্তাটা আমাদের দেওয়া উচিত ছিল সুপ্রিম কোর্টের। কিংবা সৌমেন সেন যদি সত্যি পক্ষপাতমূলক আচরণ করে থাকে তাহলে তাকে সতর্ক করা উচিত ছিল। কোনো ঘটনাই আমরা দেখতে পারিনি, জাস্ট চাপা দেওয়া হয়ে গেছিল ঘটনাটিকে। আর তারপরে আরো এক বিচারপতির বাড়ি থেকে লক্ষ কোটি টাকা উদ্ধার। আমি জানি না টাকার পরিমাণ কত, সেটা এখনো পর্যন্ত প্রকাশ্যে বলা হয়নি। কিন্তু ভেবে দেখুন যে গণতন্ত্রের সব থেকে বড় একটা স্তম্ভ, সেই স্তম্ভের যদি বিচারপতিদের নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে, আমরা কেউ প্রশ্ন তোলার নই, আমরা কখনো প্রশ্ন তুলি না, যারা প্রশ্ন তুলছেন, তাহলে এর উত্তর যদি আমরা না পাই তাহলে কিছু কিছু মানুষের যদি বিচার ব্যবস্থার প্রতি আস্থা কমে যায়, এই প্রশ্নটা তো উঠবে। আমি আশা করব যে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট এই যে তারা ইন্টারিম একটা সিদ্ধান্ত নিয়েছেন শুধুমাত্রই ট্রান্সফার, আশা করব তারা আরো সম্ভবত প্রধান বিচারপতি তিনি একটা রিপোর্ট দেবেন, কিন্তু তার রিপোর্টে কড়া কোনো অ্যাকশন আমরা দেখব। তিনি যাদের সুবিধা করিয়ে দিক না কেন, বিজেপি সিপিএম কংগ্রেস, আমি জানি না বিচারপতি এইভাবে সুবিধা করিয়ে দিতে পারেন না, কিন্তু তার রায়ের ফলে যে দলই উপকৃত হোক না কেন আমার দেখার প্রয়োজন নেই। যদি কোনো বিচারপতি তার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয় যে টাকা তিনি হিসাব দিতে পারবেন না, তাহলে সেই বিচারপতির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? এই বেসিক প্রশ্নটুকু নিশ্চিতভাবে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব, কিন্তু আমরা নিজেরা কোনো সাজেশন দিতে পারি না, নিজেরা কোনো বক্তব্য দিতে পারি না। ভারতের ন্যায়ালয় সর্বোচ্চ একেবারে সবার উপরে যাদের স্থান, তাদের জন্যই দেশটা এখনো পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ হয়ে যায়নি। কিন্তু এই ধরনের ঘটনাগুলোকে যদি স্ট্রং হাতে হ্যান্ডেল করা না হয়, মানুষের মনের মধ্যে যে প্রশ্নগুলো উঠবে সেই প্রশ্নের জবাব কিন্তু তারা দিতে পারবে না। তাই আমার মনে হয় এখনো পর্যন্ত এই রিসেন্ট টাইমের মধ্যে যত বড় ঘটনা আপনারা দেখেছেন তার মধ্যে এটা সব থেকে বড় ঘটনা। এর প্রতিবাদ আপনারা নিশ্চিতভাবে করবেন এবং সেই বিচারপতির বিরুদ্ধে আমরা কড়া এবং কঠিন শাস্তি চাই। শুধুমাত্র এই ট্রান্সফারের সমাধান হতে পারে বলে আমাদের অন্তত বিশ্বাস হয় না, কিন্তু আমাদের ভরসা রয়েছে সুপ্রিম কোর্টের উপর। নিশ্চিতভাবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে যাতে করে আমাদের বিচার ব্যবস্থার উপর অটুট একেবারেই 100% আস্থা যেমন বজায় ছিল তেমনই যেন বজায় থাকে সকলের, এমনই আশা করি সিদ্ধান্ত নেওয়া হবে। আপনাদের মতামত লিখে জানাবেন, কিন্তু বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেই নিশ্চিতভাবে আপনাদের মন্তব্যগুলো করবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।